ইংরেজি শিখতে গেলে ভার্ব জানতে হবে অবশ্যই, ভার্ব ছাড়া ইংরেজি শেখা যায় না। আর ভার্ব কত প্রকার, ভ্যারাইটি রয়েছে ভার্বের মধ্যে, আজকে আমরা সেই বিষয়েই বিস্তারিত জানবো। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং। এই কোর্সে অল অ্যাবাউট ভার্বস, সবকিছু ভার্ব নিয়ে ক্লাস তোমরা করেছো। এবার তোমরা ওয়ার্কশিট সলিউশনে গেছো, যা শিখতে পেরেছো সেই বিষয়ের উপর ওয়ার্কশিট ছিল, তোমরা সলভ করেছো। এখন আমরা সরাসরি দেখে নেব, ওয়ার্কশিটের সলিউশন করব এবং সেখানে কোন উত্তরটা সঠিক, কোন উত্তরটা তুমি করেছো তোমার সাথে মিলে গেছে, কোনটা মেলেনি সেটাকে মিলিয়ে নিতে হবে। তাহলে চলো আমরা সরাসরি ওয়ার্কশিটে প্রবেশ করি। তাহলে আমরা সরাসরি চলে এসেছি কোথায়? ওয়ার্কশিট নাম্বার 4, ক্লাস নাম্বার 6, 7, 8, 9, ভার্বস অ্যান্ড অল অ্যাবাউট ভার্বস। অর্থাৎ ভার্বের উপরে বিশদ বর্ণনা শোনার পর আমরা চলে এসেছি কোথায়? ওয়ার্কশিট নাম্বার 4-এ। তো আমরা দেখব এই অপশনে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এক দাগ। A verb is a part of speech by which we express an action and dash and dash. এখানে কি হবে? বিং হবে। বিং হওয়া বোঝালে অথবা হ্যাভিং কোনো কিছু থাকা বোঝালে আমরা অ্যাকশন অথবা এই দুটো জিনিস যদি থাকে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা ভার্ব বলে থাকি। চলে আসবো 2 দাগে। অ্যাক্টিভ ভার্ব হ্যাজ ড্যাশ ফর্মস। অ্যাক্টিভ যে ভার্বগুলো তাদের অ্যাকশন ভার্বই বলে, তাদের 5টা করে ফর্ম থাকে। এই যে অ্যাকশন হলেই তখন তার অ্যাক্টিভ হয়, সে অ্যাক্টিভ হতে গেলে তাকে অ্যাকশন ভার্ব বলতে হবে, অথবা অ্যাকশন ভার্ব হলেই তবে অ্যাক্টিভ ভার্ব হবে। চলে আসবো 3 দাগে। উইদাউট অ্যাকশন বাট মেইন ভার্ব ইন ক্যারেক্টার ইজ কল্ড ড্যাশ ভার্ব। কোন ভার্ব বলা হয়? দেখো এই জায়গাটা বোঝার চেষ্টা করো। অ্যাকশন নেই, যেমন অ্যাকশন বলতে আমরা কি বুঝি? গো একটা অ্যাকশন, যাওয়া, অথবা কথা বলা, টক, এগুলোকে অ্যাকশন বলা হয়। এটা নেই, অথচ মেইন ভার্ব আবার। সেরকম কি এক্সাম্পল দিতে পারবে কেউ? দেখা যাক এক্সাম্পলটা কি হয়। যেমন হি ইজ আ বয়, গুড বয়, অথবা হি হ্যাজ, অথবা হি হ্যাজ, এখানে লিখবো কি লিখবো? হ্যাজ লিখবো। দেখো হি হ্যাজ আ ডগ। এই যে ইজ এবং হ্যাজ, এই দুটো বাক্যে ইজ এবং হ্যাজ এই দুটো কিন্তু কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, কাজ করা কি বোঝাচ্ছে এখানে? হি ইজ আ বয়, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, সেটা ভালো ছেলে। কোনো কাজ করলো? করলো না। হি হ্যাজ আ ডগ, তার একটা কুকুর আছে, কোনো কাজ করেছে? তাহলে এই যে ইজ এবং হ্যাজ এই দুটো ভার্ব, এরা অ্যাকশন নেই এদের, অথচ এরা কিন্তু মেন ভার্ব। এই দুটো সেন্টেন্সে এরাই মেন ভার্ব। এদেরকে কি বলা হয়? এদেরকে ক্যারেক্টারিস্টিকের দিক থেকে আমরা কোন ভার্ব বলবো? বিইং আর হ্যাভিং বলবো না, এখানে শূন্যস্থান একটা দিয়েছে। তাহলে এদেরকে আমরা কি বলবো? এদেরকে যেটা বলা হয় সেটা শিখে নাও। এদেরকে বলা হয় ইনঅ্যাক্টিভ ভার্ব বলা হয়। এদেরকে ইনঅ্যাক্টিভ ভার্ব বলা হয়। এবার আসবো 4 দাগে। আই প্লে ফুটবল, প্লেইং ফুটবল ইজ মাই হবি, হেয়ার অ্যাক্টিভ ভার্ব ইজ ড্যাশ। দেখো আই প্লে ফুটবল আর প্লেইং ফুটবল দুটো ভার্ব পাচ্ছি আমরা। এই যে প্লেইং ফুটবল ইজ মাই হবি, ফুটবল খেলাটা, এই যে প্লেইং ফুটবলটা, ফুটবলকে খেলা, এটা কিন্তু তখন একটা নাউন হয়ে গেল, নাম হয়ে গেল। হ্যাঁ, আমার হবির নামটা বোঝাচ্ছি। কিন্তু আই প্লে ফুটবল এখানে কিন্তু সরাসরি কাজ করা বোঝাচ্ছে। তাহলে হিয়ার অ্যাক্টিভ ভার্ব, এখানে অ্যাকশন আছে, এই প্লেতে অ্যাকশন আছে, তাহলে অ্যাক্টিভ ভার্ব কোনটা হচ্ছে এখানে? প্লে। এই প্লেটা কিন্তু এখানে অ্যাকশন ভার্ব হচ্ছে। বোঝা গেল তো? চলে যাব পরবর্তী প্রশ্ন 5 দাগে। V5 ফর্ম টেক্স ড্যাশ উইথ দ্য V1 ফর্ম। দেখো V5 ফর্ম যদি আমাদের জানতে হয় তাহলে আমরা কি জানবো? গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে V1, ওয়েন্ট V2, আর গন হচ্ছে V3, V4 কি? গোজ, GOES গোজ, আর V5 হচ্ছে গোয়িং। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা কি করব? যে V5 যে ফর্মটা আমরা পাই, এই যে V5 ফর্ম দেখে নাও,
V5 ফর্ম কোনটা হয়? গো দিয়ে যদি হিসাব করি, গো, ওয়েন্ট, গন আর গোজ আর গোয়িং। দেখো এই যে গো ছিল, এটা হচ্ছে V1 ফর্ম ছিল, তাহলে এই গো এটা কি আছে? V1 ফর্ম আছে। এই V1 ফর্মের সাথে একটা আইএনজি যুক্ত হয়েছে। V1 ফর্মের সাথে যদি একটা আইএনজি যুক্ত হয়, এই V1 এর সাথে একটা আইএনজি যদি যুক্ত হয় তবে সেটা V5 হয়ে যায় না? তাহলে এই যে এখানে প্রশ্নের উত্তর কি হবে? V5 ফর্ম টেক্স ড্যাশ, আইএনজি নেয়, একটা আইএনজি নেয় উইথ V1 ফর্ম। 6 দাগে যাও। ইনঅ্যাক্টিভ ভার্ব ফর্মস আর ড্যাশ ইন নাম্বার। ইনঅ্যাক্টিভ ভার্ব কটা আছে? গোনো, গুনে গুনে বলতে হবে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে, তাই তো? আরো আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। কটা হলো? 8টা হলো না? তাহলে ইনঅ্যাক্টিভ ভার্ব কয়টা? ইনঅ্যাক্টিভ ভার্ব 8টা। কিন্তু এটা ভুল অ্যান্সার হয়ে গেল, আরো একটা ইনঅ্যাক্টিভ ভার্ব আছে। যেমন সেন্টেন্স তৈরি করলে তবেই বুঝতে পারবে। সেন্টেন্সটা আমি এখানে লিখছি, দেখো। হি উইল বি আ ডক্টর। এখানে কিন্তু এই যে বি, এটা কিন্তু মেইন ভার্ব হলো, ইনঅ্যাক্টিভ মেইন ভার্ব। তাহলে এই যে বি, এটা কিন্তু একটা ইনঅ্যাক্টিভ ভার্বের ফর্ম। তাহলে 8-এর সাথে আরো একটা যোগ করে আমাদের 9টা বলতে হবে। তাহলে এখানে আমরা কি বলবো? 9টা বলবো। তাহলে এখানে বলবো 9টা। কটা হলো? 9টা হলো। চলে আসবো পরবর্তী সমস্যা 7 দাগে, যে ওয়ার দেয়ার ইজ নো অ্যাকশন ভার্ব ইন আ সেন্টেন্স। যে একটা সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশন ভার্ব নেই, দেয়ার অক্সিলারি ভার্বস বিকাম ড্যাশ ভার্ব। বুঝতে পারছি না যে যদি কোনো অ্যাকশন ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্ব কি ভার্বে পরিণত হবে, এইটা আমাদের জানতে হবে, তাই তো? তাহলে এটা অ্যাকশন ভার্ব নেই কোন জায়গাটায় দেখি। এই জায়গাটা লক্ষ্য করো, এই প্রশ্নের উত্তরটা এখানে চলে আসো, এখানে আসো। যে অ্যাকশন ভার্ব আছে কি রকম? যেমন আই, আই গো টু স্কুল। এখানে অ্যাকশন দেখতে পাচ্ছি আমরা, এই যে অ্যাকশন দেখতে পাচ্ছি। আর অ্যাকশন নেই, যেমন হি ইজ মাই ব্রাদার। এখানে কিন্তু অ্যাকশন ভার্ব নেই, এখানে কি আছে? ইজ আছে। তাহলে এবার দেখো, ওয়ার দেয়ার ইজ নো অ্যাকশন ভার্ব ইন আ সেন্টেন্স দেয়ার অক্সিলারি ভার্ব বিকামস, এটাই তখন কিন্তু মেইন ভার্বে পরিণত হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? মেইন ভার্বে পরিণত হয়ে যায়। অক্সিলারি ভার্ব কোন ভার্বে পরিণত হয়? মেইন ভার্ব। এই জায়গাটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে আমি সবুজ কালি দিয়ে যেখানটা গোল করলাম ইজ, এই যে ইজ কথাটা বললাম, এটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। আর এই বাক্যটাতে গো অ্যাকশন রয়েছে, এটা একটা অ্যাকশন, অ্যাকশন রয়েছে এখানে। অ্যাকশন থাকার জন্য এখানে যদি ইজ লাগতো তাহলে সেই ইজটা কিন্তু মেইন ভার্ব হতো না। তাহলে যদি অ্যাকশন ভার্ব না থাকে তাহলে আমরা কি বলবো? তাহলে তাকে বলবো মেইন ভার্ব। আর অ্যাকশন ভার্ব যদি থাকে তার সাথে একটা অক্সিলারি ভার্ব থাকে, তখন সে অক্সিলারি ভার্বই থাকবে। এবার আসবো 8 দাগে। 8 দাগে দেখো কি আছে। 8-এর প্রশ্নটা দেখো। when there is only a verb in a sentence that is always dash verb। যখন একটাই ভার্ব থাকে তখন তাকে মেইন ভার্ব বলে, মেইন। যেমন হি ইজ আ ডক্টর, একটাই ভার্ব আছে, এটাই মেইন ভার্ব। হি ইজ গোয়িং টু মার্কেট, এই যে গোয়িং একটা ভার্ব আছে, অ্যাকশন, আবার ইজ, তাহলে ওটা হেল্পিং ভার্ব। যদি একটাই ভার্ব থাকে তবে কিন্তু সে সর্বদা মেইন ভার্ব হবে। চলে আসবো 9 দাগে। মোর দ্যান ওয়ান ভার্বস আর দেয়ার ইন আ সেন্টেন্স দেয়ার উই গেট ড্যাশ ভার্ব উইথ দ্য মেইন ভার্ব। যদি একটা সেন্টেন্সের মধ্যে একাধিক ভার্ব থাকে তাহলে মেইন যে ভার্বটা আমরা পাই, এই যে মেইন ভার্বের সঙ্গে সাহায্য করে কে? হেল্পিং ভার্ব থাকে, তখন তখন তাকে আমরা হেল্পিং ভার্ব বলি, অথবা তার আরেকটা নাম আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বলা হয় তাকে, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যখন একটার বেশি ভার্ব থাকে। এবার আসবো 10 দাগে।
অক্সিলারি ভার্বস আর ড্যাশ ইন নাম্বার, অক্সিলারি কয়টা আছে এটা তো আমরা জেনে গেছি অলরেডি, 24। 11 দাগে গোয়িং টু মার্কেট আই উইল বাই আ রেড শার্ট, হিয়ার গোয়িং ইজ ড্যাশ ভার্ব। দেখো গোয়িং টু মার্কেট, এই গোয়িং টু মার্কেট কথাটা বলে থেমে যাও। গোয়িং টু মার্কেট বাজারে গিয়ে, বাক্যটা শেষ হলো না, আরো কিছু লাগবে। তো এইরকম যখন বলে একে বলা হয় নন ফাইনাইট ভার্ব। বাক্যটাকে শেষ করতে পারেনি, এটাকে তখন বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। এটা বাক্যটাকে শেষ করতে পারছে না, নন ফাইনাইট। আর ভার্ব ফিনিশেস আ সেন্টেন্স দ্যাট ইজ কল্ড, একটা ভার্ব যদি সেন্টেন্সকে শেষ করে দেয় তাহলে তাকে কি বলবো আমরা? তখন তাকে আমরা ফাইনাইট বলবো, ফাইনাইট ভার্ব বলবো। সেই ভার্বটার নাম হবে ফাইনাইট ভার্ব। চলে আসবো 13 দাগে, আ ভার্ব ক্যান নট টেক অবজেক্ট ইজ কল্ড ড্যাশ। অবজেক্ট যদি নিতে পারে ট্রানজিটিভ, আর না নিতে পারলে ইনট্রানজিটিভ বলা হয়, ইনট্রানজিটিভ ভার্ব বলা হয় তাকে, ইনট্রানজিটিভ ভার্ব বলে। আর যদি, আচ্ছা পরেরটা দেখি, যদি নিতে পারে তাকে ট্রানজিটিভ বলে। হি ইজ গোয়িং টু মার্কেট টু বাই আ পেন, হি ইজ গোয়িং টু মার্কেট টু বাই আ পেন, হিয়ার ট্রানজিটিভ ভার্ব কোনটা? এই যে সে বাজারে যাচ্ছে, কি যাচ্ছে, কোনো উত্তর নেই, অবজেক্ট নিতে পারছে না, তাহলে এটাকে কিন্তু ইনট্রানজিটিভ বলবো। টু বাই আ পেন, বাই, এই বাইটাকে দেখো, বাইটাকে লক্ষ্য করো, কি কিনতে যাচ্ছে? পেন, অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট। এই অবজেক্ট নিতে পেরেছে কে? বাই। তাহলে এটাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে বাই, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এরপরে আসবো 15 দাগে। 15 দাগে কি আছে? যে আ ভার্ব টেক্স ইডি টু চেঞ্জ দ্য ফর্ম ইজ কল্ড ড্যাশ ভার্ব। যেমন ধরো গো, ফর্ম চেঞ্জ করি, ওয়েন্ট, আর একটা ফর্মে হচ্ছে গন, এই বানানটা চেঞ্জ হয়ে গেল। এখানে আর একটা ভার্বের উদাহরণ দিই, প্লে, প্লেইড, প্লেইড, ইডি নিচ্ছে। এই যে V1 থেকে V2 তে গেল, V2 থেকে V3 তে গেল, ইডি নিয়ে নিল শুধু। তাহলে যে ইডি নিতে পারে কোন ভার্বগুলো, তাদেরকে বলা হয় রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব বলা হয় তাকে। বোঝা গেল? এটা রেগুলার ভার্ব বলা হয়, এটা এই ধরনের ভার্বকে আমরা বলবো রেগুলার ভার্ব। তাহলে যে ইডি নিতে পারে, ইডি নিয়ে শুধু মানে ফর্মগুলোকে চেঞ্জ করে, তাকে আমরা রেগুলার ভার্ব বলে থাকি। আর যে ভার্বের বানান চেঞ্জ হয়ে যায় সেই ভার্বকে আমরা কিন্তু আর রেগুলার ভার্ব বলতে পারি না। চলে যাব বি অপশনে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভসে চলে যাব। 1 দাগে ইংলিশ ভার্বস টেক, ইংলিশ ভার্বস টেক হবে এখানে, টেক, ইংলিশ ভার্বস টেক 5 6 3 ফর্মস, 5 ফর্মস, আমরা জানি এটা। দেয়ার আর 24 মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, অ্যাকশন ভার্বস। তাহলে অক্সিলারি ভার্ব হবে এখানে, উত্তরটা হবে অক্সিলারি ভার্ব। V1 is used in all simple tense in continuous sentences after modal auxiliary। দেখো মোডাল অক্সিলারি কি আছে, এরকম আমরা 10টা মোডাল অক্সিলারি, যেটি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, মাস্ট, এদের পরে অলওয়েজ V1ই বসে। কিন্তু সিম্পল টেন্স মানে টেন্স এখন আমরা আসিনি, মনে রাখবে সিম্পল টেন্সের ক্ষেত্রে V1 দরকার হয়, কিন্তু সবসময় দরকার হয় না। এই মোডালের পরে সর্বদা V1 বসবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। এরপরে আসবো 4 দাগে, হি রাইটস, রাইট, রাইটিং আর নোটিস। তাহলে হি রাইটস হবে, হির পরে রাইটস হবে, কেন হবে এটা আমরা পরবর্তীতে জানবো। হি হ্যাজ টোল্ড, টেল, টেলিং মি দ্য ফ্যাক্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এদের পরে অলওয়েজ V3 বসে, তাহলে এখানে টোল্ড হবে সঠিক উত্তর। এখানে আমাদের সঠিক উত্তর হিসেবে এই টোল্ডটাকে নিতে হবে, টোল্ড। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তীতে আছে 6 দাগে, 6 দাগে আছে উই আর রাইটিং আ প্যারাগ্রাফ, আমরা একটা প্যারাগ্রাফ লিখছি। হিয়ার রাইটিং, এই যে রাইটিং ইজ ট্রানজিটিভ
ইন্ট্রানজিটিভ অক্সিলারি ভার্ব। তাহলে এই যে রাইটিং লিখছি, একে প্রশ্ন করি কি দিয়ে, কি লিখছি, তার অ্যান্সার পাচ্ছি প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ যে অ্যান্সারটা পেলাম, এর জন্য এটা কিন্তু অবজেক্ট নিতে পারলে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলে থাকি, এটা ট্রানজিটিভ ভার্ব হবে। 7 দাগে V2 form is used in 3, 5, 1 type of sentence. এটা মনে রাখবে। V2 ফর্মের ইংলিশে টোটাল সারা জীবন কথার মধ্যে একটা ধরনের কথাতে আমরা V2 ব্যবহার করতে পারি, পাস্ট ইনডেফিনাইট, মানে খেয়েছিলাম গিয়েছিলাম। আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি বলেছিলাম আই টোল্ড, আমি খেয়েছিলাম আই এট। V2 ফর্মটা এই একটা জায়গাতেই দরকার হয়, পরে শিখবো আমরা। 8 দাগ he was eating when I called him. Here finite verb is eating না called না was. He was eating, সে খাচ্ছিল, বাক্যটা কিন্তু এখানে শেষ হয়ে যায়। আবার when I called him, এই ওয়েনটা বাদ দিলে I called him, আমি তাকে কল করেছিলাম, এটাও কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু যখনই ওয়েন কথাটা থাকবে, যখন আমি কল করেছিলাম, এইবার কিন্তু আর কল্ড এটা ফাইনাইট ভার্ব হলো না। যখন আমি কল করেছিলাম কি কিছু লাগছে, আরো কিছু লাগবে। হি ওয়াজ ইটিং, সে তখন খাচ্ছিল। তাহলে যে ইটিং এটা হবে তখন ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্বটা এখানে ইটিংটা হবে। নাম্বার 9 হি ইজ ইটিং ফর 10 মিনিটস, সে 10 মিনিট ধরে খাচ্ছে। হিয়ার কারেক্ট অক্সিলারি ইজ, এই ইজটা কেন হবে না এখানে? এখানে যদি বলি হি ইজ ইটিং, এই পর্যন্ত ঠিক আছে। যখনই আমি বলবো ফর 10 মিনিটস, এই টাইমটা আনার জন্য, ফর 10 মিনিটস আনার জন্য এই ইজটা তখন কাটা যাবে এখানে, তখন হ্যাজ বিন অথবা হ্যাভ বিন লাগবে, তাহলে একটা কোশ্চেনে আমরা পেয়েছিলাম যে মেন ভার্বের কটা ফর্ম, সেখানে কিন্তু বিনটাকে ব্যবহার করিনি আমি। দেখো এটা কিন্তু অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব এই যে হ্যাজ বিনটা দরকার হয় কখন, যখন সময় আনি। তাহলে এখানে হি ইজ এর পরিবর্তে হবে হ্যাভ বিন না হ্যাজ বিন, এই হ্যাজ বিনটা দরকার হবে, এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এখানে। দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, চারিদিকটা ক্লিয়ার করে দিই, এই জায়গাটা লক্ষ্য করো। তাহলে 9 দাগের উত্তর কিন্তু এখানে হ্যাজ বিন যেটা বলেছে এটাই সঠিক উত্তর হবে, এইটা। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন 10 দাগে। 10 দাগে দেখো কি আছে, দে উইল ইটিং। হিয়ার V5 ইজ নট কারেক্ট ইউজ। V5 এই যে হি, তারপরে উইল বলেছি, তারপরে বলেছি ইটিং। আমরা একটু আগেই জানলাম যে কি এটা মোডাল অক্সিলারি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট, টু, মাস্ট। তাহলে উইল এর পরে অলওয়েজ V1 ফর্ম বসবে, তাহলে হি উইল ইট হবে, হি উইল ইট। তাহলে এখানে ইট হবে, এট হবে না, ইট হবে, এইটা। তাহলে এখানে ইটটা হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী প্রশ্নে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। দেখো, হোয়াট ইজ আ ভার্ব? আ ভার্ব ইজ আ পার্ট অফ স্পিচ by which we denote action or being or having or sometime help another action verb, তাকেই আমরা ভার্ব বলে থাকি। উত্তরপত্রে আমি দিয়ে দিয়েছি, দেখে নেবে। 2 দাগ, হোয়াট ইজ আ মেইন ভার্ব? A main verb is a verb which is the main part as a verb. এটা ভার্ব হিসেবে মেইন পার্ট যেটা থাকে, যে ভার্বটা বাক্যটার মেইন অংশ, বাক্যটাকে শেষ করে, যে তাকে বলা হয় মেইন ভার্ব। যেমন হি ইজ রাইটিং, ইজ রাইটিং আ পোয়েম। এখানে যে রাইটিং একটা ভার্ব, ইজ একটা ভার্ব, তাহলে এইটা হচ্ছে অ্যাকশন মানে এটা মেইন, এই পার্টটাই হচ্ছে। হি ইজ আ পেন,
এটা বললে কিন্তু সে কবিতা লিখছে সেটা বোঝা যাবে না। হি ইজ আ পোয়েম, সে একটা পোয়েম হবে না, এই রাইটিং কথাটা লাগবেই এখানে, তাই এটা মেইন ভার্ব। এবার আসবো হোয়াট ইজ অ্যান অক্সিলারি ভার্ব। মেইন ভার্বকে সাহায্য করে যে ভার্ব তাকে অক্সিলারি ভার্ব বলে। যেমন এখানে কোনটা আছে, এই যে বাক্যটা আমরা ব্যবহার করলাম একটু আগে, এই বাক্যটাতে ইজ, এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, একে হেল্পিং ভার্ব বলা হয়। আচ্ছা, হোয়াট ইজ আ ফাইনাইট ভার্ব। যে ভার্বটা বাক্যটাকে শেষ করে তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন এই যে রাইটিং, এটা বাক্যটাকে শেষ করেছে, তাই এটা ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ আ নন ফাইনাইট ভার্ব। বাক্যকে শেষ করতে পারে না যে ভার্ব তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন দেখো যে গোয়িং, গোয়িং টু মার্কেট, আই উইল বাই আ শার্ট। বাজারে গিয়ে আমি একটা শার্ট কিনবো, যে বাই কিনবো, এটা বাক্যটাকে শেষ করলো। কিন্তু গোয়িং টু মার্কেট, এই গোয়িং বাজারে গিয়ে, এই গিয়ে কথাটা কিন্তু বাক্যটাকে শেষ করতে পারেনি, এটাকে বলা হবে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বলবো। চলে আসবো 6 দাগে, হোয়াট ইজ আ ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বটা অবজেক্ট নিতে পারে। যেমন আই উইল, এখানে এই যে আই উইল বাই আ শার্ট, আমি কি কিনবো, আমি একটা শার্ট কিনবো। এখানে প্রশ্ন করো, এই বাইকে প্রশ্ন করো কি কিনবো, উত্তর আসছে শার্ট, এটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টকে নিতে পেরেছে কে, বাই, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একে বলা হয় ট্রানজিটিভ ভার্ব বলা হয়। আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে অবজেক্ট নিতে পারে না। যেমন গো, আই গো, আমি যাই, কি যাই, হয় না, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। হোয়াট ইজ অ্যান অ্যাকশন ভার্ব। যে ভার্বের কোনো অ্যাকশন থাকে তাকে অ্যাকশন ভার্ব বলে। যেমন এই যে বাই, কেনা একটা অ্যাকশন, এটাকে অ্যাকশন ভার্ব বলে। আর হোয়াট ইজ অ্যান অ্যাক্টিভ ভার্ব, এটাকে অ্যাকশন ভার্বকে অ্যাক্টিভ ভার্ব বলা হয়। আর হোয়াট ইজ অ্যান ইনঅ্যাক্টিভ ভার্ব। ইনঅ্যাক্টিভ ভার্ব আমরা জেনে গেছি, হি ইজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে, কোনো অ্যাকশন নেই অথচ মেন ভার্ব, এটাকে বলা হয় ইনঅ্যাক্টিভ ভার্ব। এই ধরনের ভার্বকে আমরা কি বলবো, ইনঅ্যাক্টিভ ভার্ব বলবো। কোনো অ্যাকশন নেই সেই ধরনের ভার্বকে বলা হবে ইনঅ্যাক্টিভ ভার্ব। চলে যাব পরবর্তী পেজে। পরবর্তী পেজে দেখো, আগের পেজে আমরা কত দাগ পর্যন্ত করলাম, 10 দাগ পর্যন্ত করলাম। ও না, আরো আছে, এখানে আরো আছে। 11 দাগে আসো। হোয়াট ইজ বি ভার্ব। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, কখনো বা বি। যেমন উইল বি, এই যে উইল বি বলি, শুধু বি, অথবা বিন, কিরকম হয়, হ্যাভ বিন, এই যে বিন, এইগুলোকে বলা হয় বি ভার্ব। এরা কি করে, এদের কাজ কি, এদের কাজ হচ্ছে এই যে বি অথবা বিন দুটোকেই ব্যবহার করতে পারি। এদের কাজটা কি, হওয়া বোঝায়, এই যে বিং হওয়া বোঝায়, অথবা অন্য ভার্বকে হেল্প করে, এই দুটো কাজ করে। হোয়াট ইজ হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এদের কাজ কি, কখনো থাকা বোঝাবে, হ্যাভিং বোঝাবে, অথবা হেল্প করবে, এই দুটো কাজ করবে, একে হ্যাভ ভার্ব বলবো। 13 দাগে হাউ মেনি অক্সিলারি ভার্বস আর দেয়ার। আমরা অলরেডি জানি, এই প্রশ্ন বারবার আসে জীবনে, 24টি আছে। হাউ মেনি মোডালস আর দেয়ার, 10টা মোডাল আছে। আমি বারবার বলি এই কথাটা, কি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, মাস্ট, এই 10টা আছে। হাউ মেনি সেমি মোডালস আর দেয়ার, 3টে আছে। সেমি মোডাল কটা আছে, 3টে আছে। কি কি জেনে নাও, আগেও বলেছি। নিড টু একটা, ইউজড টু আর একটা হচ্ছে ডেয়ার টু, এই 3টে। আচ্ছা, হাউ মেনি প্রাইমারি অক্সিলারি ভার্বস আর দেয়ার, 11টা আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড, এই 11টা আছে। হোয়াট ইজ আ রেগুলার ভার্ব। এই যে রেগুলার ভার্বটা কি, এটা কিন্তু আমাদের জানতে হবে। রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্বটা, একটু আগে আমরা দেখে নিয়েছিলাম যদিও, যে ভার্বটা তার ফর্ম চেঞ্জ করার জন্য
ফর্ম চেঞ্জ করার জন্য ইডি নেয় সঙ্গে, ইডি নিলে তাকে রেগুলার ভার্ব বলে। এর পরবর্তী কোশ্চেন নিশ্চয় হবে ইরেগুলার ভার্ব কাকে বলে। দেখা যাক, হোয়াট ইজ অ্যান ইরেগুলার ভার্ব? যে ভার্বটা তার ইডি নেয় না, বানান চেঞ্জ করে দেয়। যখন গো, তার ফর্ম চেঞ্জ করতে গেলে বানানটা চেঞ্জ হয়ে গেল। এরকম কি হয়েছে? গোর সাথে ইডি যোগ করেছি, গোড করেছি, করিনি তো? তাহলে এটাকে ইরেগুলার ভার্ব বলবো। হুইচ কাইন্ড অফ ভার্ব টেক্স ইডি? কোন ভার্বগুলো ইডি নেয় ফর্ম চেঞ্জ করার জন্য? একটু আগেই যেটা বললাম, রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব। আর হুইচ ভার্ব চেঞ্জেস ইটস স্পেলিং টু চেঞ্জ দ্য ফর্ম? ইরেগুলার, ইরেগুলার ভার্ব। হাউ মেনি ভার্ব ফর্মস আর দেয়ার অফ অ্যান অ্যাকশন ভার্ব? অ্যাকশন ভার্বের 5টা ফর্ম থাকে। কি কি? V1, V2, V3, V4, V5, এই 5টা ফর্ম থাকে। আফটার হ্যাভ ভার্ব হুইচ ফর্ম অফ অ্যাকশন ভার্ব ইজ ইউজড? হ্যাভের পরে আমি কি বললাম একটু আগে? অলওয়েজ V3 ফর্মটা বসবে। তারপরে আফটার মোডাল কোন ফর্মটা বসবে? মোডাল যেমন ধরো ক্যান, যে কোনো একটা মোডাল ধরলাম ক্যান, তারপরে V1ই বসবে অলওয়েজ। ইউজ টু ইজ আ ড্যাশ ভার্ব, এই যে ইউজ টু, এটাকে বলা হবে সেমি মোডাল, সেমি মোডাল বলা হবে। ইউজ টু কে বলা হবে সেমি মোডাল। নিড ইজ অক্সিলারি ওয়েন ইট হ্যাজ নট ড্যাশ ফর্ম, 5টা ফর্ম। এই যে নিড, যেমন ধরো নিড, নিডেড, নিডেড, তারপরে ধরো নিডস, নিডিং, এই যে 5টা ফর্ম, এরকম 5টা ফর্ম যদি থাকে তবে সে অ্যাকশন ভার্ব হতো। কিন্তু এর 5টা ফর্ম যখন থাকবে না, তখন সে নিড কিন্তু অক্সিলারি ভার্ব হয়ে যাবে। সেটার নাম হচ্ছে কি? নিড টু, সেমি মোডাল, সেমি মোডাল অক্সিলারি ভার্ব বলা হয়। 26 দাগে কি আছে? নিড ইজ ইউজড অ্যাজ ড্যাশ ভার্ব বাট নিড নট ইজ ইউজড ড্যাশ। আচ্ছা, নিডটাকে আমরা মেইন ভার্ব হিসেবে বা অ্যাকশন ভার্ব হিসেবে বলতে পারি, এটাকে অ্যাকশন ভার্ব বলতে পারি। কিন্তু নিড নট, এটা কিন্তু কখনো অ্যাকশন ভার্ব হয় না, এটা কিন্তু সেমি মোডাল হয়ে যায়, সেমি মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় একে। 27 দাগ, 27 দাগে বলছে কুড প্লাস V1 ইকুয়াল টু কুড প্লাস V3 কখন হয়? যেমন ধরো আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম, এ কথাটারও যা মানে, আবার কুড, তারপরে হ্যাভ, কুড হ্যাভ সুয়াম, এই কথাটারও কিন্তু সেম মিনিং। তাহলে এই হ্যাভ V3, এই হ্যাভ V3, এখানে যদি হ্যাভ দিয়ে দাও, হ্যাভের পরে V3 বসিয়ে দাও, তাহলে এইটারও যা মানে হবে এটারও তাই মানে হবে। অর্থাৎ মোডাল অক্সিলারি ব্যবহার করে যখন অতীতের কথা বোঝাবো, তখন মোডালের পরে V1 দিতে পারো, অথবা মোডালের পরে V3, হ্যাভ V3 বা হ্যাভ V3 দিতে হবে। 28 দাগে, 28 দাগে কি আছে দেখো, মাস্ট হ্যাভ প্লাস V3 এক্সপ্রেসেস দ্য ড্যাশ ফর্ম অফ অ্যাকশন, পাস্ট ফর্ম, অতীত। আমি কি বললাম একটু আগে? এই যে মোডালের পরে হ্যাভ, তারপরে V3 হলে পাস্টের ফর্ম বোঝায়, অতীতকালকে বোঝায়। অবজেক্ট সিট, অবজেক্ট সিট আফটার ড্যাশ ভার্ব, কোন ভার্বের পরে অবজেক্ট বসে? আমরা একটু আগেই শিখে নিয়েছি ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্বের পরেই তো বসে অবজেক্ট। বি আর হ্যাভ ইজ, বি অথবা হ্যাভ ইজ ইউজড অ্যাজ মেইন ভার্ব ওয়েন দেয়ার ইজ নো অ্যাকশন ভার্ব, যদি বাক্যের মধ্যে কোনো অ্যাকশন ভার্ব না থাকে তবে এইটাকে অথবা এইটাকে, এই বি এবং হ্যাভ, এই দুটোকেই আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এবার দেখো, এই যে ওয়ার্কশিট 4 আমরা সলিউশনটা করলাম, এই ওয়ার্কশিট 4-এর এই সলিউশনের পাশাপাশি এর নিচে আমরা কি পেয়ে গেছি? এর নিচে আমরা এর উত্তর পেয়ে গেছি, এখানে উত্তরপত্র দেওয়া আছে, অ্যান্সার শিট। তোমরা এই ভিডিও ক্লাসের মাধ্যমে যে অ্যান্সারটা বুঝে নেওয়ার চেষ্টা করলে, এরপরে তোমরা এখান থেকে উত্তরও মিলিয়ে নিতে পারবে। অলরেডি তোমাদের উত্তর তো মেলানো আছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটার অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে, এখান থেকে তোমরা উত্তর মিলিয়ে নিও সবাই, এখান থেকে উত্তর মিলিয়ে নিও। 18 দাগ পর্যন্ত পাওয়া গেছে, আরো আছে, এখান থেকে তোমরা সবাই উত্তর মিলিয়ে নেবে। তাহলে আমরা ভার্ব, এই ভার্বস, অল অ্যাবাউট ভার্বস সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা ক্লিয়ার হয়ে গেল।
ভার্ব সম্পর্কে যদি কারোর কোনো এখনো প্রবলেম থেকে থাকে ডেসক্রিপশন বক্সে তোমরা কমেন্ট করে বলবে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি এখনো। আর যারা আমাদের সরাসরি ক্লাস নিচ্ছ অনলাইন ক্লাস, তারা যখন ভিডিও ক্লাসে থাকবো তখন জিজ্ঞেস করবে স্যার এই জায়গাটা কি হবে। পরবর্তী ক্লাসে আমরা ওয়ার্কশিট নাম্বার 5 সলিউশন করব।